15 জুলাই 2024 যে দিবসটাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কালো দিবস হিসাবে পালন করে আসছে। 15 জুলাইয়ের কালোরাত্রির অন্যতম ভিকটিম আমি। ছাত্রলীগ ঠিক করেছিল যে কয়েকজন ছাত্রনেতাকে তারা হত্যা করবে যে কোনো মূল্যে, এবং সেই তালিকায় আমিও ছিলাম। ছাত্রদল এবং ছাত্র শিবির এদের মধ্যে সম্পর্কটা আসলে কিরকম হওয়া উচিত? আমরা দেখেছি যে ফ্যাসিবাদের আমলে ছাত্র শিবির ছাত্রদল একসাথে লড়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পরে এখন ছাত্র শিবির ছাত্রদল দুইটা অপোনেন্ট ছাত্র সংগঠনে রূপ নিতে যাচ্ছে। শেখ হাসিনা দেশে আসার একটা ঘোষণা দিয়েছেন রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমে। আমি যতটুকু মনে করি, আমি যতটুকু চিন্তা করি যে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব নয়। আসসালামু আলাইকুম। 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন এসেছে। বিশেষ করে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান, ছাত্র সংসদ নির্বাচন সহ নানা ইস্যুতে ছাত্রদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেখা গেছে। কিন্তু এর পরেও বিভিন্ন জায়গাতে প্রধান প্রধান ছাত্র সংগঠনগুলোর মধ্যে অনৈক্য, কোনো কোনো জায়গাতে সংঘর্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই সব বিষয় নিয়েই বা বাংলাদেশের ছাত্র রাজনীতির মূল্যায়ন, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সহ এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো জাকসুর সমাজ সেবা সম্পাদক আহসান লাবিবের সাথে, যিনি জাতীয় ছাত্র শক্তির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। জনাব আহসান লাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে ছাত্র রাজনীতির এখন সহাবস্থান দেখছি, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? গণ অভ্যুত্থানের পূর্বের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখব যে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন রাজনীতি করতে পারতো না। পারতো বামপন্থিক যে ফ্রন্টগুলো আছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ইত্যাদি, এই সংগঠনগুলো রাজনীতি করতে পারতো। এছাড়া হচ্ছে আওয়ামী বিরোধী কোনো ছাত্র সংগঠন রাজনীতি করতে পারতো না, লাইক ছাত্রদল, ছাত্র শিবির, বর্তমানে ছাত্র শক্তি হয়েছে এনসিপির সহযোগী সংগঠন। তো আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, যারা আওয়ামী স্বৈরাচারকে চ্যালেঞ্জ করতে চাইতাম, যারা আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে চাইতাম, তাদেরকে বিভিন্ন ব্যানারে কাজ করতে হতো, বিভিন্ন সংগঠনে কাজ করতে হতো, এবং সেই জায়গা থেকে আমরা যতটুকু পারা যায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার চেষ্টা করেছি। তো অভ্যুত্থান আমাদের মধ্যে পুরো বাংলাদেশে একটি আমূল পরিবর্তন নিয়ে এসেছে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এখন যে ছাত্র রাজনীতি করার যে সুযোগ, বা ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সহ অবস্থানের সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, তা অবশ্যই ইতিবাচক। এটার আশঙ্কাও আছে যে অভ্যুত্থানের ফলে আমাদের মধ্যে সাময়িক পরিবর্তন হয়তো এসেছে, কিন্তু এটা আসলে দীর্ঘমেয়াদী হবে কিনা সে আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমরা এটুকু আশা রাখতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলোতে সহ অবস্থান নিশ্চিত থাকবে, এবং এত সহজেই আগের মতো কেউ পেশি শক্তি রাজনীতি করতে পারবে না। আগের মতো কেউ বা ক্ষমতাসীন ছাত্র সংগঠন আগের মতো গণরুম, গেস্ট রুম কালচারে ফিরে যেতে পারবে না, র্যাগিং কালচারে ফিরে যেতে পারবে না। কারণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের মধ্যেও পরিবর্তন এসেছে, কনফিডেন্সে পরিবর্তন এসেছে, এবং প্রত্যেকে তার নিজ অধিকার বোধ নিয়ে সচেতন হয়েছে। এখন তারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে জানে, তারা ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, যেটা আগে তারা করতে পারতো না। অতএব এখন কিন্তু কেউ ভয় দেখিয়ে, হুমকি ধামকি দিয়ে আগের রাজনীতি ফিরিয়ে আনতে পারবে না, বা শিক্ষার্থীদেরকে গণরুম, গেস্ট রুমে নিয়ে যেতে পারবে না। মূলত গণরুম, গেস্ট রুমটাই হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের রাজনীতি শক্তিশালী করার একটি মাধ্যম। তো যেহেতু শিক্ষার্থীরা নিজের অধিকার নিয়ে বা নিজের ক্যারিয়ার নিয়ে সচেতন হয়েছে, এবং তারা রাষ্ট্রের পলিসিতে, তারা বিশ্ববিদ্যালয়ের পলিসিতে তারা পয়েন্ট মেক করছে, তারা অপিনিয়ন দিচ্ছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে খুব সহজেই বিশ্ববিদ্যালয়ে আবার আগের মতো পেশি শক্তির রাজনীতি বা ক্ষমতাসীন ছাত্র সংগঠনে শুধু রাজনীতি চলবে, অন্য সকল ছাত্র সংগঠনকে বিতাড়িত করবে, এরকম দুঃসাহস তারা করবে না। এরকম করলে শিক্ষার্থীরা আবার প্রতিহত করবে, প্রতিরোধ করবে। 24-এর স্টেক হোল্ডার যে ছাত্র সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর মধ্যেও মাঝে মাঝে বিভেদ দেখা যাচ্ছে, কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা অত্যন্ত দুঃখজনক যে
অভ্যুত্থান পরবর্তী সকল সংগঠন ক্যাম্পাসে, ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন আবার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বা ক্ষমতার পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিরূপ মনোভাব তৈরি হয়েছে, বা যেগুলোকে ইগনোর করা যায়, যেগুলোকে এড়িয়ে চলা যায়, সেগুলোকে মেইন ইস্যু করে অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। এবং আমরা বিশেষ করে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর কয়েকজন সদস্যের উপর হামলা করা হয়েছে, এমনকি বিশেষ করে থানার ভিতরে হামলা করা হয়েছে, এমনকি সাংবাদিকরা সেখানে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। তো এটি হচ্ছে কি অভ্যুত্থান পরবর্তী একটি ব্যাড এক্সাম্পল হিসাবে সেট হলো যে কারা আসলে সহ অবস্থান নষ্ট করতে চায়, কারা অন্যের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চায়। আমাদের এই জায়গা থেকে অনুরোধ থাকবে যে বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি না করে পেশিশক্তির রাজনীতি করে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে হবে। আমাদের ছাত্রশক্তির যে মোটো এই জায়গায় যে সংঘর্ষ নয় সংলাপ চাই, আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে মতানৈক্য হলে আমরা এক টেবিলে বসার মতো এখনও পরিবেশ আছে। তো আমাদেরকে এক টেবিলে বসে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে আমাদেরকে একসাথে বসে সিদ্ধান্ত নিতে হবে, এবং এটা যেন কোনোভাবে আমাদের পুরোনো কালচার ফিরে না আসে, রক্তক্ষয়ী সংঘর্ষ না হয় ক্যাম্পাসগুলোতে, সেদিকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে, এটি কি আসলে পুরনো ফ্যাসিস্টদেরকে আগমনের রাস্তা সুগম করে দিচ্ছে কিনা? এই সংগঠনটা এই যে সংঘর্ষ বেঁধেছে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম একটি কলেজে। তো আমরা যদি এই সংঘর্ষগুলোকে একটু অ্যানালাইসিস করি, যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যে ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষটি হয়েছিল সেটা হচ্ছে যে ছাত্রলীগের কেউ ছাত্র শিবিরের কোনো একজনের আইডি হ্যাক করে, বা ছাত্রলীগের কেউ একটা ফেক ফটো কার্ড প্রচার করেছিল জাইমা রহমানকে নিয়ে, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে, এবং সেটা চালানো হয়েছিল ছাত্র শিবিরের অমুক সদস্যের নামে, এবং ছাত্রদল সেটা বিশ্বাস করে ছাত্র শিবিরের উক্ত সদস্যের উপর হামলা করে। তো এই যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলোর মধ্যে যে বিভেদ, এই বিভেদ তৈরি করছে ছাত্রলীগ, এবং বিভেদ তৈরি করার ফলে কী হবে, ছাত্রলীগ সুবিধা পাবে, এবং তারা ক্যাম্পাসগুলোতে চেষ্টা করছে নর্মাল হওয়ার বিভিন্ন কায়দায়, বিভিন্ন কলাকৌশলে। তো এই জায়গাতে হচ্ছে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনীর বা ছাত্রলীগের কোনো কায়দায়, কোনো কৌশলে আমরা যেন ফাঁদে পা না দিই, সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে আপনার ছাত্রদল এবং ছাত্র শিবির এদের মধ্যে সম্পর্কটা আসলে কীরকম হওয়া উচিত? এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন। আমরা দেখেছি যে ফ্যাসিবাদের আমলে ছাত্র শিবির ছাত্রদল একসাথে লড়েছে, এবং দীর্ঘদিন তাদের সাথে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে, বা সহ অবস্থানে থাকার মতো সম্পর্ক তৈরি হয়েছে। আমরা এও দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোনো কর্মী আহত হয়েছে, তো ছাত্র শিবিরের যারা হচ্ছে বেনামে রাজনীতি করতো বা প্রকাশ্যে রাজনীতি করতো না, বিভিন্ন সংগঠনে ব্যানারে রাজনীতি করতো, তো ওই ছাত্র দলের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্র শিবিরের ছেলেরা। বা ক্যাম্পাসে ছাত্র শিবির যেহেতু কাজ করতে পারতো না, তারা ছাত্র দলকে একটু মোবিলাইজ করার চেষ্টা করতো, ছাত্র দলকে শক্তিশালী করার চেষ্টা করতো, ফলে তাদের সাথে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী যেহেতু রাজনীতি সবার আলাদা, সবার স্বতন্ত্র রাজনীতি তৈরি করতে হচ্ছে, এবং বিশেষ করে ক্ষমতার পট পরিবর্তনের পরে এখন ছাত্র শিবির ছাত্রদল দুইটা অপোনেন্ট ছাত্র সংগঠনের রূপ নিতে যাচ্ছে। এই জায়গায় হচ্ছে যে হয়তো কিছুদিন পরে হয়তো দেখবো যে টেবিল টকও পসিবল হচ্ছে না ছাত্রদল ছাত্র শিবিরের সাথে। এখন পর্যন্ত আছে, কিন্তু হয়তো 1-2 বছর পরে দেখবো যে সহাবস্থানে থাকছে না, খুব কঠিন হয়ে যাচ্ছে। এই জায়গায় আমি আশা করছি যে দুই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যেন দুজনের মধ্যেই সহ অবস্থান থাকে, দুই দলের মধ্যেই টেবিল টক করার মতো পরিস্থিতি থাকে। 15 জুলাই 2024 যেই দিবসটাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কালো দিবস হিসাবে পালন করে আসছে, বিশেষ করে ওই দিন সাধারণ ছাত্রদের উপরে ছাত্রলীগ, পুলিশ বেপরোয়া হামলা চালিয়েছে, কেউ কেউ গুরুতর আহত হয়েছে, একজন শিক্ষক চোখ হারিয়েছেন। তো এর বিচার হয়েছে। তো কেউ কেউ বলছেন যে এই বিচারটি মূলত ছাত্রদেরকে বা যারা অভিযুক্ত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আপনি কি ভাবছেন বিষয়টা নিয়ে? 15 জুলাইয়ের কালোরাত্রির অন্যতম ভিকটিম আমি। সেদিন ছাত্রলীগ ঠিক করেছিল যে কয়েকজন ছাত্রনেতাকে তারা হত্যা করবে যে কোনো মূল্যে, এবং সেই তালিকায় আমিও ছিলাম, আরও 4-5 জন ছাত্রনেতা ছিল। ফলে সেই বিভীষিকাময় রাত এখনও আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, আমরা এখনও সেই ট্রমাটার মধ্যে আছি।
কিন্তু আমরা দেখলাম যে ওই কাল রাত্রিতে বা ওই ন্যাক্কারজনক ঘটনায় বীভৎস হামলায় যেসব শিক্ষকেরা সরাসরি অভিযুক্ত, যেসব শিক্ষকেরা নির্দেশ দিয়েছে, এমনকি তারা উপাচার্যের বাংলোতে আমরা যখন অবরুদ্ধ তখন তারা হচ্ছে উপাচার্যের বাসভবনের ভিতরে বসে বিরিয়ানি খাচ্ছে এবং তারা ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে। পুলিশ আসছে, পুলিশকে তারা ছাত্রলীগের বিরুদ্ধে তো অ্যাকশন নিতে বলে নাই, বরং আমাদের উপর হামলা করতে বলেছে। অসংখ্য শিক্ষার্থী তখন গুরুতর আহত হয়েছে, প্রায় মৃতপ্রায়, সেখান থেকে চিকিৎসার মাধ্যমে রিকভারি করেছে। সাংবাদিকরা আহত হয়েছে, তাদের মানে চিন্তা করেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় আছে এবং ছাত্রলীগ তাদেরকে রামদা দিয়ে কোপাচ্ছে। সাংবাদিকরা বাঁচার জন্য তখন পুকুরে লুকিয়ে থাকছে প্রায় 4-5 ঘন্টা। আমরা ভেবেছিলাম যে এইসব শিক্ষকদের দৃষ্টান্তমূলক বিচার হবে, যেন কোনো শিক্ষক শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাতে না পারে, কোনো শিক্ষক যেন তার পেশিশক্তি ব্যবহার করে ছাত্রদের ওপর খুনিদের ভূমিকা অবতীর্ণ হতে না পারে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন ছিল। কিন্তু যে বিচারটা হলো এটাকে আমরা বিচারের নামে প্রহসন বলছি। এবং অধ্যাপক কামরুল হাসান স্যার আমাদেরই অভ্যুত্থানের সহযোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা, কিন্তু উনি যে বিচারের নামে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা শহীদের রক্তের প্রতি বেইনসাফি, যারা আহত হয়েছে তাদের প্রতি বেইনসাফি এবং অভ্যুত্থানের প্রতি বেইনসাফি বলে আমরা মনে করছি। শেখ হাসিনা দেশে আসার একটা ঘোষণা দিয়েছেন রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমে, ডিসেম্বরে তিনি আসবেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি যতটুকু মনে করি, আমি যতটুকু চিন্তা করি যে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব নয়, তার কবর দিল্লিতেই হবে। যে শাসক পালিয়ে গেছে তার নেতাকর্মীদের রেখে, সেই শাসক আবার প্রত্যাবর্তন করবে, এই চিন্তাটাও আসলে করা হাস্যকর। এবং উনি এই চিন্তাও করে না, উনি জাস্ট ওনার নেতাকর্মীকে একটু উজ্জীবিত রাখার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য, দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য হয়তো উজ্জীবিত করে, কিন্তু তার ফেরা এই দেশে সম্ভব নয় বলে আমি মনে করি। কিন্তু তাদের যারা সহযোগী আছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে যারা সহযোগী আছেন, সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগী আছেন, তারা তো এখনও সরকার সহ প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই বিষয়টি কি মানে আসলে মানে এই প্রেক্ষাপটটা যদি দেখি তাহলে কি তার দেশে আসা কি সম্ভব নয় বলে মনে করেন? অভ্যুত্থানের সময় আমাদের যেটা করা উচিত ছিল যে ওল্ড এস্টাবলিশমেন্টটাকে ভেঙে ফেলা, ভেঙে চুরমার করে দেওয়া। এখনও আওয়ামী এস্টাবলিশমেন্ট টিকে আছে, ওল্ড এস্টাবলিশমেন্ট টিকে আছে, হ্যাঁ, মুজিববাদী এস্টাবলিশমেন্ট, বাকশালী যে এস্টাবলিশমেন্ট সেটা টিকে আছে। তোফায়েলের ক্যাডাররা এখনও সচিবালয়ে আছে। ফলে আওয়ামী এস্টাবলিশমেন্ট ঠেকাতে তারা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে হেল্প করে নাই, আইন শৃঙ্খলা বাহিনী হেল্প করে না। এবং দেখবেন যে ইন্টারিমের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছিল, তখন কি পুলিশ প্রশাসন ফাংশনাল ছিল না? ছিল। তাদেরকে কি সাহস দেওয়া হয় নাই? দিয়েছে। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমাদের ওপর যে পুলিশ বাহিনীরা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে আবার দেশের কাজে আত্মনিয়োগ করার জন্য অনুরোধ জানিয়েছি। সরকার থেকে বলা হয়েছে, কিন্তু তারা করে নাই, কারণ তারা শেখ হাসিনার আওয়ামী এস্টাবলিশমেন্টের অংশ। প্রত্যেকটাকে দেখবেন এরা ছাত্রলীগ করে আসে ছেলেপেলে, এবং এই এস্টাবলিশমেন্টে এখনও তৎপর। এরা সরকারকে মিসগাইড করে, সরকারকে যেন সরকার যেন ব্যর্থ হয় সেজন্য চেষ্টা করে। কিন্তু এরা হচ্ছে হয়তো ব্লান্ডার করার চেষ্টা করবে, সরকারকে মাঝে মধ্যে হয়তো বেকায়দায় ফেলবে বা আওয়ামী পারপাস সার্ভ করার চেষ্টা করবে, কিন্তু ফিজিক্যালি আওয়ামী লীগের ফেরা সম্ভব নয়, হাসিনার ফেরা সম্ভব নয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার যে আলাপ সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন দেখেছি ফ্যাসিবাদের আমলে আমরা অধিকাংশ শিক্ষার্থী তার নিজের অধিকার সচেতনতা ভুলে, তার নাগরিক অধিকার ভুলে তারা আত্মকেন্দ্রিক একটা লাইফ লিড করেছে, নানা ভয়ে, জুলুমের ভয়ে, জেলের ভয়ে, গুলির ভয়ে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী তারা সবাই সচেতন হয়েছে। এবং আমার অনুরোধ থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা দেশের শিক্ষার্থীরা যেন দেশপ্রেমিক হয়ে ওঠে, দেশকে ভালোবাসে, দেশের কাজে নিজেদের নিয়োগ দেয় এবং যে কোনো অন্যায়, নিপীড়ন, জুলুম, বেইনসাফির বিরুদ্ধে তারা যেন রুখে দাঁড়ায় এবং সবার আগে যেন তারা দেশকে প্রাধান্য দেয়। আপনার ছাত্র শক্তির রাজনীতি বিষয়ে আপনি একটু বলবেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং ছাত্রশক্তি নাগরিক কমিটির নাগরিক পার্টির একটি সহযোগী সংগঠন। অন্যান্য ছাত্র সংগঠনগুলো লেজুর ভিত্তিক জায়গায় কাজ করে, কিন্তু আমাদের সম্পর্কটা হচ্ছে এনসিপির সাথে সহযোগী সংগঠন এবং এনসিপির প্রত্যেকটা সংগঠনই হচ্ছে সহযোগী, প্রত্যেকটা উইংস সহযোগী, আমরা লেজুর ভিত্তিক না। হ্যাঁ, ধরেন যদি ছাত্র শিবিরের কথা বলি, তাদের সিদ্ধান্ত আসে মগবাজার থেকে, ছাত্র দলের সিদ্ধান্ত আসে পল্টন থেকে, কিন্তু আমাদের ডিসিশনটা আমরা নিজেরাই নিই। এবং আমরা বাংলাদেশ পন্থা, মধ্যপন্থা, বহুভাষিক সংস্কৃতি,
ইত্যাদি নিয়ে কাজ করছি। আমরা চাই যে বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছে, বিভিন্ন ভাষার মানুষ আছে। তো প্রত্যেককে অ্যাকনলেজ করে প্রত্যেকে যেন তাদের হচ্ছে অধিকার পায়। কেউ যেন বাংলাদেশকে ডিজোন করতে না পারে। বা দেখবেন যে জামাতের একটা নিজস্ব রাজনীতি আছে, তাদের ইডিওলজি আছে, বিএনপির একটা আছে, আওয়ামী লীগের আছে, কিন্তু বৃহৎ একটা অংশ আছে যাদেরকে রাজনৈতিক দলগুলো স্পেস করে দিতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় ছাত্র শক্তি এই কাজটুকু করবে, যে ভ্যাকিউমটুকু আছে, অর্থাৎ বিভিন্ন ধর্মের বর্ণের মানুষকে নিয়ে যারা মধ্যপন্থী চিন্তা করে, না অতি ডান না অতি বাম, এবং অবশ্যই তাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে। এদেরকে নিয়ে আমরা কাজ করছি এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কালচার, রাজনৈতিক সংস্কৃতি যেন ঠিক থাকে, রাজনৈতিক সহাবস্থান যেন নিশ্চিত হয়, এজন্য আমরা সবসময় কাজ করব। অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।